ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব অব্যয়ীভাব সমাস। আমরা সমাস ধারাবাহিকভাবে পড়ছি। তো আমাদের পূর্ব ক্লাসে দ্বন্দ্ব সমাস আলোচনা হয়েছে, এই ক্লাস হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের বলবো দ্বন্দ্ব সমাসের পরে যদি সবচেয়ে সহজ সমাস থাকে সেটা হচ্ছে অব্যয়ীভাব। কিছু ক্ষেত্রে অব্যয়ীভাবটা দ্বন্দ্ব সমাসের চেয়েও সহজ। তারপরেও কেন এটা দ্বিতীয়তে রাখা হয়েছে, কারণ অব্যয়ীভাব সমাসের ব্যাসবাক্যটা একটু কঠিন, কিন্তু সমাস নির্ণয়টা কিন্তু কোনো কঠিন হওয়ার কথা না। কারণ আমরা যদি কোন সমাসটা দেখি, যেই সমাসের উপসর্গ থাকবে তাই দ্বন্দ্ব অব্যয়ীভাব, একদম চিনাটা কিন্তু ইজি হয়ে গেছে। খেয়াল করছো? এই যে এখানে শব্দ দেখো, উপ, তারপর হচ্ছে প্রতি, প্র, আ, অনু, অতি, যথা, দূর, বে, গড়, বি, হা, হর। এই শব্দগুলো হচ্ছে একদম ইজি, এবং এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি কই? অব্যয়ীভাব সমাস। উপসর্গ থাকবে, তুমি উপসর্গ দেখলেই বলে দিবা কি এটা অব্যয়ীভাব সমাস। উদাহরণ: উপকূল, উপবন, উপজাতি, প্রপিতা, প্রতিক্ষণ, প্রতিমূর্তি, প্রতিকূল, প্রতিচ্ছবি, আমৃত্যু, আকণ্ঠ, আরক্তি, মনুরাগ, অতীন্দ্রিয়, যথেষ্ট, বেকার, হরতাল। তাহলে এই জন্যই বললাম যে তোমাকে কিন্তু অন্য সমাসগুলোকে ভাঙতে হয়, ব্যাস বাক্য করতে হয়, ব্যাস বাক্য করে পরে বুঝতে হয় এটা কোন সমাস। কারণ মাঝখানে যদি ও আসে তাহলে তুমি বুঝতে পারো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কিন্তু অব্যয়ীভাব হলো সেই সমাস, কিছু ভাঙাভাঙি দরকার নেই, শব্দটা দেখলেই চেনা যায়। তো আমরা অব্যয়ীভাব সমাসের আলোচনা শুরু করি, একদম পাঠ পাঠ। যে সমাসের পূর্বপদ অব্যয় তথা উপসর্গের সাথে পরপদ বিশেষ্যের যে সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে, অর্থাৎ উপসর্গের সাথে শব্দ বসে যে সমাস তৈরি হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যদিও আধুনিক ব্যাকরণ অব্যয়ীভাব সমাসকে বাদ দিয়ে দিছে, এই জন্যই কেন রে ভাই, এটা তো উপসর্গ দিয়ে গঠিত হয়, তোমাকে আবার একটা সমাসে ঢুকাইতে হবে, কারণ কি? বাদ দিয়ে দিছে। তোমাদের পরীক্ষা এইচএসসিতে বাদ পড়ে নেই যেহেতু এখনো, তাই আমরা এখনো পড়িয়ে যাচ্ছি। আর যেহেতু জিনিসটা সহজ, তাহলে আর বাদ দিব কেন, চলো পড়িয়ে ফেলি। এখন দেখো, চেনার উপায় হচ্ছে উপসর্গ থাকে, যেমন প্রতিকূল, এখানে প্রতি একটা উপসর্গ, যে প্রতি দেখছি বুঝা ফেলছি এটা অব্যয়ীভাব উপসর্গ, অব্যয়ীভাব সমাস। এবার আমরা এইগুলো ভালো করে দেখব। দেখো, উপশব্দের অনেকগুলো অর্থ হতে পারে। সামীপ্য মানে নিকটে, সাদৃশ্য মানে একই রকম, ক্ষুদ্র মানে ছোট। ঠিক আছে, এখন এই ব্যাসবাক্য করাটা শিখো, কারণ একবার বলেছিলাম যে উপসর্গের মানে অব্যয়ীভাবের জটিল জায়গাটা হচ্ছে ব্যাসবাক্য করতে পারা। যেমন এই উপকূলের ব্যাসবাক্য হচ্ছে কুলের সমীপে। তো তুমি দ্বন্দ্ব সমাস দিতে করে ফেলেছো, চা বিস্কুট বলছে চা ও বিস্কুট, বলছে জামা কাপড় বলছে জামা ও কাপড়। কিন্তু এখানে তো এটা সেটা করতে পারতেছো না, কারণ এটার লেখা আছে উপকূল, কিন্তু বলছে কুলের সমীপে। তুমি কোথায় সমীপে বলবা, কোথায় সদৃশ বলবা, কোথায় ক্ষুদ্র বলবা, কেমনে বুঝতা? এই নিয়ে তুমি একটা কনফিউশনে পড়েছো না? এখন এটার একটা সিস্টেম আছে, এবং আগে দিব না পরে দিব এটার জন্য। যেমন ধরো তুমি এখন এটাকে করো উপকণ্ঠ, তুমি কিন্তু পারতেছো না, কষ্ট হচ্ছে, বা কেউ কেউ চাওয়া খেলে সে পারার কথা, কারণ এখানে আছে কুলের সমীপে, এখানে হবে কণ্ঠের সমীপে, তাহলে এটা কি হবে? নগরীর সমীপে। এইটা যদি বলে পারে থাকো, সেকেন্ড স্টেজ পেরে থাকো, তাহলে তুমি এটাও পারবা। সেটা হচ্ছে তোমাকে কিচ্ছু করতে হবে, তোমাকে কি করতে হবে? এখানে কণ্ঠ শব্দটা লিখবা, আর এখানে উপশব্দটা কি অর্থে বুঝাচ্ছে তুমি সেটা লক্ষ্য করবা। উপকণ্ঠ বলতে কণ্ঠের কাছে বুঝায়, কণ্ঠের সমীপে বুঝায়। তাহলে তুমি অর্থটা কি করবা? কণ্ঠের সমীপে, অর্থাৎ কণ্ঠটা লাগবা, আর এরপরে এই উপর অর্থ লিখে দিবা। উপর অর্থ যেহেতু সমীপে, তুমি এখানে সমীপে লিখে দিবা, দেখবা তোমার ব্যাসবাক্য হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে সবগুলোই। উপনদী, উপর অর্থ ক্ষুদ্র, লিখেছে ক্ষুদ্র নীতি। তাহলে উপজাতি ক্ষুদ্র জাতি, উপগ্রহ ক্ষুদ্র গ্রহ, ও উপদেবতা হীন দেবতা বা ছোট দেবতা। প্র, প্র দিয়ে কি কি বুঝাচ্ছে? প্র দিয়ে দেখো ক্ষুদ্র বুঝাচ্ছে, প্রশাখা ক্ষুদ্র শাখা। তারপর অনেক দূরবর্তী অর্থ বুঝাচ্ছে, যেমন প্রপিতামহ, এখানে প্রটা কি বুঝাচ্ছে? পিতামহের পূর্বে। এখন তাহলে এটা আমরা স্যার পারতেছি না, বললেন বুঝাইছেন, তারপরে বুঝতেছি না, মুখস্থ হচ্ছে না, তাহলে মুখস্থ করো। এছাড়া তো উপায় নেই, শব্দ সহজ যে উপায়টা সেটা না বলেছি, এছাড়া উপায় নেই, একটা দিয়ে বাকিগুলো তোমাকে পড়তে হবে বা অর্থ সব মনে রাখার চেষ্টা করতে। যেমন প্রতিক্ষণ মানে কি? ক্ষণে ক্ষণে। তাহলে এখানে ক্ষণেকে ডাবল করে দিচ্ছ, তুমি এটা করো প্রতিদিন, কি হবে? কি হবে একটু ভাবো, যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু পারবা না। আমি একদম স্টুডেন্ট একদম কাছে বসা, এরপরে এরকম বলতেছি যে প্রতি ক্ষণে ক্ষণে কি হবে? প্রতিক্ষণ হবে। তাইলে প্রতিদিন কি হবে? হা করে থাকে, কিচ্ছু পারে না। কিন্তু অনলাইনে কি হয়, অফলাইনে কি হয়, পড়াচ্ছি, দেখতেছি স্টুডেন্ট তাকে আছে, কিন্তু তাও কিন্তু ক্লাসে নাই, ওর মন কিন্তু চলে গেছে আরেক জায়গায়। এটা
কি হয়, অফলাইন এরকম হয়, কিন্তু অনলাইনে কিন্তু একটা সুবিধা আছে, যে করবে না সে তো করবে না, কিন্তু যে করতেছে ও কিন্তু মনোযোগ দিয়ে আসতেছে, ও কিন্তু পড়ার জন্য আসতেছে, ও কিন্তু দেখানোর জন্য এখানে কাউকে দেখানোর কিছু নেই, ও পড়া পারার জন্য। এই জন্য অনলাইনে বলেন অনেক কিছু অনলাইনে হয় না, কিন্তু আসলে অনলাইনে কিন্তু আরো তার চেয়ে বেশি হয়। এখানে দেখো, এখানে আছে ক্ষণে ক্ষণে, তাহলে প্রতিদিনে কি হবে, দিনে দিনে, প্রতিজন, জনে জনে, বাকিগুলো তাহলে করো তো, মনে মনে, গৃহে গৃহে, প্রত্যহ হয়তো পারতা না, এই জন্য দিয়ে দিয়েছি। প্রত্যহ হচ্ছে অহ অহ, অর্থাৎ দিনে দিনে, প্রত্যেক দিনে। এরপর হচ্ছে আ, আ শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত বুঝায়, তাহলে আমৃত্যু, মৃত্যু পর্যন্ত। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। আমরণ, মরণ পর্যন্ত। আদিগন্ত, দিগন্ত পর্যন্ত। আমূল, মূল পর্যন্ত। আজীবন, জীবন পর্যন্ত। আপাদমস্তক, পা থেকে মস্তক পর্যন্ত, বা পা থেকে মস্তক পর্যন্ত। আপামর সাধারণ, পামর থেকে সাধারণ পর্যন্ত। তাহলে কি, এরকম পর্যন্ত পরে শব্দগুলো হবে পর্যন্ত। ঠিক আছে, তো যাই হোক, এখানে অব্যয় ভাবের এই মূল বিষয়টাই হচ্ছে এরকম যে তোমার পাশে যে শব্দটা থাকবে, তুমি সেই শব্দটা লক্ষ্য করে এই বাকিগুলো প্র্যাকটিস করবা। যেমন অনুরণ, রণের পশ্চাৎ। অনুরাগ, রাগের পশ্চাৎ। অনুগমন, গমনের পশ্চাৎ। অনুতাপ, তাপের পশ্চাৎ, মানে তাপের পেছনে, তাপের পরবর্তীতে। এরপর হচ্ছে যথা, যথারীতি, রীতি অতিক্রম না করে। যথাবিধি, বিধি অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্য অতিক্রম না করে। এইভাবে করে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কি করবা, পড়বা, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর একটা খেয়াল করো, এটা কিন্তু প্র্যাকটিস আসলেই করতে হবে। এখন দেখে মনে হচ্ছে ও তাহলে তো সব পারবো, আমার এখন সব হয়ে গেছে, চুটকির ব্যাপার, কিন্তু পরীক্ষায় গিয়ে পারবা না। এই জন্য অন্তত ঠোঁট দিয়ে, মুখ দিয়ে একবার একটু প্র্যাকটিস করে পড়ো। বেহায়া, হায়ার অভাব, তাহলে বেকার, কারের অভাব, বেবানান অর্থাৎ মানানের অভাব, এরকম করে একবারও প্র্যাকটিস করে পড়ো। একটা দেখো, বাকিগুলো এভাবে করাও। তাহলে যাই হোক, অব্যয় ভাব কিভাবে পড়তে হবে, কিভাবে চিনতে হবে সেভাবে আলোচনা করে দিলাম। আর যদি রিপিটিশন করি, অবয়ভাব চিনবা হচ্ছে উপসর্গ দেখে। যেই শব্দাসের এরকম শব্দের প্রথমে উপসর্গ থাকবে, এখন তুমি যদি উপসর্গ চিনে থাকো তাহলে এইটা কিন্তু ক্লাসের শুরুতে তুমি বুঝে ফেলছো। আর না চিনে থাকো তাহলে তোমাকে উপসর্গের ক্লাসটা করতে হবে, উপসর্গ চিনে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, অব্যয়ভাবের উদাহরণ কিংবা ব্যাস বাক্যটা হচ্ছে একটু কঠিন, তাহলে ব্যাস বাক্যটাকে আবার একটু সহজ কিভাবে করা যায় সেইটার জন্য হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। এরপরে হচ্ছে যেই উপসর্গটা থাকবে সেটার অর্থটাকে খেয়াল করতে হবে। এই ছিল অব্যয়ভাব সমাস। আমরা পরবর্তী ক্লাসে দেখবো হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, তাহলে ওই দ্বিগু সমাসের আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।